প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি সাক্ষাৎ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া, জানালেন ইসি সচিব। জাতীয় স্বার্থে ঐকমত্য ছাড়া ভবিষ্যৎ ভালো হবে না, বলছে বিএনপি। একমত হওয়া বিষয় ভিত্তিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে ১৩০ একর জমি দখলের অভিযোগ, মামলা দিয়ে হয়রানি, বিচার পাননি ভুক্তভোগীরা। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে। গাইবান্ধার সাঘাটায় নদী রক্ষা বাঁধ নির্মাণে মাটির বদলে বালু, দেখা দিয়েছে ফাটল। ঠিকাদার কর্মকর্তার যোগ সাজসে অর্থ লুটপাট। এই বাঁধে যে 3 বছর হলে কাজ করে, 3 বছর হলে কাজ করে, আজ পর্যন্ত বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে, কোনো গিয়ে নাই, স্লোপ নাই, একদম খারাপ, বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভাঙে যাচ্ছে। এবং কুষ্টিয়া পৌরসভা সড়ক ড্রেনেজের বেহাল দশা, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দ, প্রতিনিয়ত দুর্ভোগ পোহান বাসিন্দারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ যমুনায় এই সাক্ষাতে মিলিত হন তারা। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এক সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া শেষ হবে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করবো এই বছরের সেপ্টেম্বরের মধ্যে, কারণ এটা কিছু কিছু স্টেপস আছে যেগুলো নির্দিষ্ট সময় দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩ দলের একাধিক আবেদন রয়েছে বলেও জানিয়েছে ইসি সচিব। ২২শে জুন পর্যন্ত আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা ছিল। ১৪৭টা আবেদন আমরা পেয়েছি। ১৪৭টা আবেদন নয়, প্রকৃতপক্ষে ৩টা আবেদন আবার পুনরায় পেশ করা হয়েছে। কাজেই দল হিসেবে ১৪৪টা, কিন্তু আবেদনের সংখ্যা হচ্ছে ১৪৭টা। ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছে আক্তার আহমেদ। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত, গণতন্ত্রের সুরক্ষা এবং ফ্যাসিবাদ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জেরার মুখে 2024-এ ডামি নির্বাচনের কথা স্বীকার করেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপর।
তন্দ্রা তারুণের প্রতিবেদন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে আমি দামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে নিয়ে আসা হয় আদালতে। বুধবার গ্রেপ্তারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এদিন দুপুর 2টার দিকে তাকে তোলা হয় এজলাসে। এ সময় প্রায় 10 মিনিট জেরার সম্মুখীন হন হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে স্বীকার করে নেন হাবিবুল আউয়াল। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হাবিবুল আউয়ালকে অসুস্থ ও নির্দোষ দাবি করে তার জামিন আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছে সে প্রশ্ন করা হয় সাবেক এই সিইসি কে। সরকারি কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। গেল রোববার বিএনপির করা মামলায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলার মোট আসামি 24 জন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাইকে একমতে আসতে হবে। ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সমমনা দলগুলো। ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার সম্ভব তা হবে, বাকি সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য। দেশের দুর্যোগপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের সংগ্রাম একই সূত্রে গাঁথা। যতটুকু ঐকমত্য এসেছে তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যে যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমাদের যতটুকু ঐক্যমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। রাষ্ট্রের মূলনীতিতে জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। প্রফেসর ইউনূস বলেছেন, যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল নয়, বরং সব ক্ষেত্রে ভারসাম্য নিশ্চিত করতে হবে। এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, নিজস্ব মত ও আদর্শের কারণে সব বিষয়ে ঐকমত্য না হওয়াই স্বাভাবিক। সব জায়গায় ঐকমত হওয়ার কোনো সুযোগ নাই। কারোর জন্য কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐকমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটাই আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলে সারা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চলে আসবে,
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় ৩ নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় বরং ৫ আগস্ট। বলেন, ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। অন্যদিকে এ নিয়ে ফেসবুক পোস্টে দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। একই সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়া এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কৃষি খামারের ১৩০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেও জমি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগীরা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে হয়রানি করতে এমন অভিযোগ তোলা হয়েছে। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজিপি নূর মোহাম্মদের বাড়ির পাশে বরকত আল আমিন এগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে ২০০৮ সালে আইজিপি থাকার সময় সন্ত্রাসী দিয়ে প্রায় ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। জমি উদ্ধারে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেও লাভ হয়নি, বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কটিয়াদী ২ আসনের এমপি হলে তার প্রভাব আরো বেড়ে যায়। উনি এটা জোর করে দখল করে রাখছে, আমরা আসতে পারতেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড থাকতে উনি মানে বিভিন্ন লোক লাগাইতো যে উনি কিনবে। আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা, খুনের মামলা, অপহরণ মামলা দিয়া দেশ ছাড়া করিয়া এই সম্পত্তি তার ক্ষমতা বলে দখল করছে এবং সমস্ত গাছ, মাছ এবং মাটি সব তুলিয়া নিয়ে হাজার হাজার কোটি টাকার বালু তুলে বিক্রি করছে। ২০১৮ সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালান। গেল বছরের ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গেল ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। তাদের অভিযোগ, জমির মালিকানা দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জেরে দীর্ঘ ১৬ বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ সাহেব তখন তৎকালীন আইজি ছিলেন। উনি তখন ওনার ক্ষমতার অপব্যবহার করে এই প্রজেক্টটা দখল করে। প্রজেক্টের আশেপাশে যত জমি আছে সব দখলে নিয়ে উনি মাটি উত্তোলন, বালু উত্তোলন, ইটের ভাটা এগুলো নিয়ে অবৈধভাবে সব করে যাচ্ছে বিগত প্রায় ১৬-১৭ বছর যাবত। প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন করি, আমাদের ফ্যামিলিকে নিরাপদে থাকার জন্য, নিরাপদে বাঁচার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করেন। তবে অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ দাবি করেন এই জমি ব্যাংক থেকে একটি কোম্পানির নামে নিলামে কেনা হয়েছে। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে একটা অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়া ফলে এটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে এই ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গেল ২ জুন মামলা করে দুদক। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাজারে মাছ, মাংস ও মশলার দাম কিছুটা বাড়তি হলেও কমেছে বেশিরভাগ শাকসবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ মোনা, আপনাকে জানিয়ে রাখি, ঈদুল আজহার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্যপণ্য বাজারগুলোতে কিছু পণ্য স্থিতিশীল থাকলেও বেশিরভাগ পণ্যের দাম কিন্তু বেড়েছে। এই দাম বাড়ার কারণে যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু একটা বিবেকে রয়েছেন, তারা বাজার করতে এসে কিন্তু একটা হিমশিমি খেতে হচ্ছে তাদের।
তো নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কিন্তু ঈদুল আজহার আগ থেকে যে ব্রাহ্মণবাড়িয়া যেতে মশলার বাজারটা কিন্তু অনেকটাই আকাশচুম্বী। এখানে যদি আপনাকে জানিয়ে রাখে যে এলাচি যে রয়েছে, এলাচি কিন্তু 5,000 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লং রয়েছে, লং বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি এবং দারুচিনি বিক্রি হচ্ছে 550 টাকা কেজি। তো এছাড়া যে অন্যান্য যে পণ্য রয়েছে, যে রসুন, পেঁয়াজ, হলুদ, এগুলো কিন্তু আগের দামের মতোই তারা বিক্রি করছেন বলে আমাকে জানিয়েছেন। তো এই যে বাজারটিতে রয়েছে এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে মূলত বিভিন্ন অন্যান্য যে ছোট ছোট বাজারে যে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে পণ্য কিনে নিয়ে কিন্তু বিক্রি করে থাকেন। তো নিত্য প্রয়োজনীয় মধ্যে যে মাছ যে রয়েছে, যে মাছের কিন্তু এখন বর্ষা মৌসুম শুরু হলো, কিন্তু মাছের কিন্তু একটা সংকট রয়েছে। দেশীয় মাছ কিন্তু একটি দাম বেরি রয়েছে। যেমন দেশীয় মাছের মধ্যে প্রতি কেজি যে দেশীয় মাছ রয়েছে এগুলো কিন্তু 700 থেকে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। জাতীয় যেসব মাছ রয়েছে এগুলো যে রুই মাছ, কাতল মাছের 400 থেকে প্রকারভেদে 400 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সবজির বাজারের কথাও যদি বলি, সবজির বাজারের মধ্যে কয়েকটি পণ্য কিন্তু বেশি বিক্রি বেড়েছে, দাম বেড়েছে। যেমন দুনিয়া পাতা যে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে টমেটো রয়েছে, টমেটো প্রতি কেজি 130 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে লাউ প্রতি পেঁয়াজে 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব যে সবজির রয়েছে এগুলো কিন্তু আগের মতোই দাম ওঠানামা করছে। তো বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য দাম যাতে কমানোর জন্য তারা ভোক্তা অধিদপ্তরের কাছে মনিটরিং এর দাবি জানিয়েছেন। তো ভোক্তা অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে তারা বাজারে নিয়মিত মনিটরিং করছেন এবং কোন পণ্য দাম বাড়লে কিন্তু তারা ব্যবস্থা নেই বলে আমাকে জানিয়েছেন। তো নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ মনা। পরশ, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরের বাজারের কমেছে শাকসবজির দাম, এতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, কি সবজির দাম কমেছে আমাদের জানাবেন। মোনা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি সবজির বাজার পরিদর্শন করেছি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহে যে উস্তা ও করলা ছিল সেটি কিন্তু কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পৌরসভার আঙ্গারিয়া বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু গত সপ্তাহে যে আলু বিক্রি হতো 25 টাকায় সেটি কিন্তু এ সপ্তাহ 25 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে এবং লেবু আকার ভেতে কিন্তু 20 থেকে 25 টাকা হালিতে বিক্রি হচ্ছে। শসা যেটি 10 টাকা কেজি বেশি ছিল গত সপ্তাহে সেটি কিন্তু এখন কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। পটল বিক্রি হচ্ছে যেটি 30 টাকা বিক্রি ছিল সেটি কিন্তু এ সপ্তাহ 30 টাকা বিক্রি হচ্ছে এবং পেঁপের দাম কিন্তু অনেকটাই এ বাজারে কমেছে। যেখানে 40 টাকা ছিল সেটি কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানকার যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে যারা ক্রেতারা রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু তারা কিনতে পারছেন বলে যারা ক্রেতারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে এই যে সবজির দাম, এর দাম গত সপ্তাহে কোনটা একটু বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহ বেশি থাকার কারণে কি এই দাম কমেছে কিনা? 10 টাকা, করলার দামটা 10 টাকা বেশি, কাঁকড়ের দামটা 10 টাকা বেশি, আর সব মোটামুটি আগের দামে আছে। তাই বৃষ্টির কারণে বেচা কেনাটা একটু কম, বৃষ্টি কমে গেলে বেচা কেনাটা বেড়ে যাবো। সবজির সরবরাহ কিরকম আছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন বিক্রেতার কথা। পাশাপাশি এখানকার স্থানীয় যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে এই বৈরী আবহাওয়ার মাঝেও কিন্তু তারা স্বস্তিতে এই সবজি ক্রয় করতে পারছে এবং পাশাপাশি যদি বাজার মনিটরিং এর ক্ষেত্রে প্রশাসন যদি কঠোর নজরদারিতে রাখতো তাহলে কিন্তু এই সবজি তারা সস্তা মূল্যে সব সময় কিনতে পারতো বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের আঙ্গারিয়া সবজি বাজার থেকে সর্বশেষ মোনা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর তীরে বালু দিয়ে বাঁধ সংস্কারের অভিযোগ উঠেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্ত ও ধস দেখা দেয় বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। এতে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এতে নদী পাড়ের বাসিন্দারা বাঁধ ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছেন। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন MH অঙ্কুন চৌধুরী।
গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য বাঁশহাটা ও কুনপাগলির মোড় থেকে বসন্তবাড়ি পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ বাঁধ সংস্কারের কাজ শুরু হয় 2023 সালে। 24 কোটি 80 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পান ঠিকাদার হাসিবুল হাসান। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করা হয়েছে, ফলে বাঁধের উপর দিয়ে ছোট বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। এই বাঁধের উপর দিয়ে প্রতিনিয়ত 10 গ্রামের মানুষ চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে তড়িঘড়ি সংস্কার কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে জনমনে বাঁধের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি বর্ষায় যমুনার প্রবল স্রোতে বাঁধ ভেঙে প্রাণহানি ও ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বাঁধে যে 3 বছর হলে কাজ করে, 3 বছর হলে কাজ করে, আজ পর্যন্ত বাঁধের ফিনিশিং হলো না, কাজ হলো না। পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন যোগ সাজস্যে এরকম কাজ করে রেখে গেছে, কোনো জ্ঞান নাই, স্লোপ নাই, একদম খারাপ, বৃষ্টি হওয়ার সাথে সাথে সব ভেঙে যাচ্ছে। 3 বছর যাবত কাজ করতেছে, এই কাজের কোনো মানে ওদের গুরুত্ব নাই, এই করে কয়েকদিন করে না, এভাবে রাখছে। এখন বন্যার সময়, এখন এই যে রাস্তা কিছু যত কাজ বাকি রাখছে এগুলো এখন হুমকির মুখে, এখন বৃষ্টি বাদল হলে এগুলো মাটি ধসে নিচে পড়ে যাইতেছে। বাঁধের সংস্কার কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে যেসব জায়গায় সমস্যা দেখা দিয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এটা তাৎক্ষণিকভাবে আসলে মেরামতের উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে এই কাজগুলো আসলে মেরামত করা হয়েছে এবং এই কাজগুলো চলমান আছে। নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন নেই কোনো সংস্কার। সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থাও। মাঝে মাঝে পৌর কর্তৃপক্ষ দায়সারা সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে গাড়ি। প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই একই দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কেরই উঠে গেছে পিচ, জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে দায়সারাভাবে খোয়া ও বালি ফেললেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। শুধু অপচয়ই হয় টাকা, ভোগান্তি দূর হয় না জনসাধারণের। একটু যদি বৃষ্টি হয়, জলবদ্ধতায় দোকানের ভিতরে পানি ঢোকে, খানাখন্দ, মানে কর্তৃপক্ষ একদম উদাসীন। বিভিন্ন জায়গায় গর্ত আছে, বিভিন্ন জায়গায় কালভেট নাই, ড্রেন ভালো নাই, মানুষের বেহাল অবস্থা। আমরা বিভিন্ন রাস্তার থেকে চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছি, কিন্তু তার কোনো উত্তর নাই। সুন্দর পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা। কোথাও ভেঙে গেছে সিলাব, কোথাও আবার অস্তিত্বই নেই ড্রেনের। ফলে সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে ডুবে যায় সড়ক। চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। জানিয়ে ক্ষুব্ধ জনসাধারণ, দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চাই তারা। পৌরসভা কোনো কিছু দেখেই না যে ড্রেনগুলো কি অবস্থায় পড়ে রয়েছে, পরিষ্কার তো করেই না গো। আর ড্রেনগুলো যে পানি পর্যন্ত উপরের দিক দিয়ে উঠে যায়। ড্রেনে যখন বৃষ্টি হয় তখন ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে যায়। এতে ড্রেনের নোংরা পানি আর রাস্তার পানি এক হয়ে যাওয়ার কারণে আমরা হেঁটে স্কুলে যেতে পারি না। গ্রামে তো এখন এলজিডি রোড ঘাট করে দিয়ে কোনো সমস্যা হয় না, এরকম কাদা পানি হয় না, কিন্তু এখানে শহরে থাকি খুবই খারাপ আমরা দেখি। পৌর কর্তৃপক্ষ বলছে, অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। এখানে অপরিকল্পিত অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি। নতুন নতুন হোল্ডিং করছে, নতুন নতুন আবাসন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য মানুষের যে জায়গায় মানে জনবৃষ্টি বেশি, জনঘনত্ব বেশি, সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। প্রায়োরিটি ভিত্তিতে আমাদের পরিকল্পনা আছে। প্রায় 2.5 লক্ষ পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে দ্রুতই দৃশ্যমান উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:25 দিকে সীমান্ত পিলা 33-34 মধ্যবর্তী লাল কাইন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ওই স্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থল মাইল বিস্ফোরিত হলে তাৎক্ষণিক বিকট শব্দ শোনা যায়।
বিস্ফোরণ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় যুবকের চিৎকার শুনে স্থানীয় 2 যুবক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ায় কুতুপালং MSS হাসপাতালে নিয়ে আসে। আহত রোহিঙ্গা যুবকের নাম ইউনুস। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। রাঙ্গামাটির সর্বোচ্চ বিদ্যাপীঠ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে চাঁদার দাবিতে পাহাড়ি সশস্ত্র গ্রুপের সদস্যরা হানা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অস্ত্রধারী 7 সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে জড়িত 15 জন শ্রমিকের মোবাইল ছিনিয়ে নেয়। শ্রমিকদের হুমকি দিয়ে সন্ত্রাসীরা বলে চাঁদা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে। ঘটনার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান।